হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা সেমিকন্ডাক্টর এই চ্যাপ্টারের যে পার্ট 3 সেই পার্ট 3 যে ভিডিও সে লাস্ট যেখানে আমরা দেখেছিলাম যে একটা অর্ধপরিবাহী ডায়োডের ক্ষেত্রে যে আইভি লেখচিত্র, সেই লেখচিত্রটা কীরকম ছিল সেখানে আমরা দেখেছিলাম সম্মুখ বায়াসের ক্ষেত্রে লেখচিত্রটা কীরকম এবং ওখানে বিপরীত বায়াস বা রিভার্স বায়াসের ক্ষেত্রে যে লেখচিত্র সেটা কীরকম ছিল, তাই তো। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার যে অর্ধপরিবাহী যে ডায়োড, সেই ডায়োডটাকে কিভাবে কি হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ অর্ধপরিবাহী যে ডায়োড সেই ডায়োডের ব্যবহার সম্পর্কে। ঠিক আছে, তবে এখানে অনেক ব্যবহারই আছে, তার মধ্যে এখানে একটা তোমার আছে যে হাফ ওয়েভ এবং ফুল ওয়েভকে রেকটিফিকেশান, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্যে। এটা অনেক সময় মানে প্রায় বছরই এসেছে। ঠিক আছে, তাহলে এই আমরা হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ যে রেকটিফিকেশান সেটা কিভাবে ডায়োডের সাহায্যে করা হয় সেটা আমরা দেখব। দেখো, এর আগে আমরা এসি যে কারেন্ট, সেই এসি কারেন্ট সম্পর্কে মোটামুটি জেনেছি যে এসি কারেন্টের ক্ষেত্রে বা অল্টারনেটিভ যে কারেন্ট, সেই কারেন্টের ক্ষেত্রে ওর যে লেখচিত্র, সেই লেখচিত্রটা কীরকম হয় সে সম্পর্কে দেখো তোমাদের সবার মোটামুটি কি আইডিয়া আছে যে এসির ক্ষেত্রে যে লেখচিত্র, সেই লেখচিত্র দেখো কীরকম ছিল, এরকমভাবে ছিল। অর্থাৎ একটা সাইনধর্মী একটা লেখচিত্র যেটা হয় সেরকম ছিল কি একটা এসি কারেন্টের লেখচিত্র। এইবার এখানে দেখো যে উভয় দিকে তার কি আছে, মুখ আছে, অর্থাৎ একটা সাইনধর্মী যে প্রবাহ বা সাইনধর্মী যদি আমরা তড়িৎচালক বলের কথা ভাবি, তাহলে সেখানে দেখো কি একটা পজিটিভও মান আছে এবং নেগেটিভও মান আছে। অর্থাৎ দেখো এখানে যে লেখচিত্রটা যেটা আমরা দেখলাম, সে লেখচিত্রটা কীরকমভাবে যাচ্ছে, অর্থাৎ দেখো এটা যদি পজিটিভ হয় এটা কি নেগেটিভ, অর্থাৎ দেখো পজিটিভ দিকেও কি এর অভিমুখ আছে এবং কি নেগেটিভ দিকেও কি এর একটা অভিমুখ আছে। কিন্তু ডায়োডের সাহায্যে এই ধরনের সাইনধর্মী কোনো প্রবাহকে কি করা যায়, একমুখীকরণ করা যায়। সেটা দুই রকমের হয়, একটা হচ্ছে অর্ধতরঙ্গ একমুখীকরণ বা হাফ ওয়েভ রেকটিফিকেশান, বা কি ফুল ওয়েভ রেকটিফিকেশান বা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। তাহলে ফার্স্টে যেটা আমরা দেখব যে হাফ ওয়েভ রেকটিফিকেশান। তাহলে মনোযোগ দিয়ে দেখবে, তাহলে একটা হাফ ওয়েভ সেটা রেকটিফিকেশান কিভাবে করা হচ্ছে। তাহলে এই সার্কিট যে ডায়াগ্রাম, সেই সার্কিট ডায়াগ্রামটা ফার্স্টে মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে একটা এসি সোর্স নেওয়া হয় আর এখানে কি করা হয়, একটা ডায়োড লাগিয়ে দেওয়া হয়। এখানে কি একটা ডায়োড আমরা লাগিয়ে দিলাম, আর এখানে একটা তোমার লোড রেজিস্ট্যান্স বা ভার রেজিস্ট্যান্স লাগানো থাকে। দিয়ে এই দিকে কি করা হয়, এই দিকে একটা কি আউটপুট মেজার করা হয়। ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে। তাহলে একটা কি আছে, এখানে একটা এসি সোর্স। দেখো এসি সোর্সকে এইভাবে চিহ্নিত করা হয় বর্তনীতে। তাহলে এটা একটা এসি সোর্স হলো, আর এখানে একটা রেজিস্ট্যান্স যেটা হচ্ছে কত RL, লোড রেজিস্ট্যান্স বা ভার রেজিস্ট্যান্স বলছে। আর এখানে একটা ডায়োডের আমরা জানি কি এই দিকটা P হয় আর এই দিকে হচ্ছে কি N হয়। আর এই যে দুটো অংশ, সেই দুটো অংশের মধ্যে কি আমরা আউটপুটটাকে মেজার করব, এবং এখানে যে আউটপুটটা আসবে সে আউটপুটটা কি আউটপুট, ডিসি আউটপুট। ঠিক আছে, তাহলে দেখো এখানে ইনপুটে যেটা আমরা নিয়েছি সেটা কি একটা এসি কারেন্ট, আর আউটপুটে যেটা পাওয়া যাবে সেটা কি ডিসি। তাহলে এইবার এখানে দেখো এই ইনপুটের ক্ষেত্রে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, সময়ের সাপেক্ষে আয়ের যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে কীরকম হবে ভালো করে দেখো। তাহলে দেখো এই বরাবর আমরা নিচ্ছি কি টাইম, আর একটু বড় করে দিই, টাইম টি, আর এই বরাবর আমরা নিলাম ধরো এসি যে প্রবাহ, সে প্রবাহটি নিলাম আই। তাহলে দেখো এর ক্ষেত্রে লেখচিত্র কীরকম হয় সেটা আমরা দেখেছি। তাহলে দেখো এটা হচ্ছে এসি যে প্রবাহটা যাচ্ছে, সেই এসি প্রবাহের অর্থাৎ ইনপুটের যে লেখচিত্র, সেই লেখচিত্রটা। ঠিক আছে, এবার এইটাকে আমরা এইভাবে ভাগ করছি। মনোযোগ দিয়ে দেখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ছবিগুলো এখানে আসে মানে সার্কিট ডায়াগ্রাম, এবং এর ক্ষেত্রে ইনপুট এবং আউটপুটের লেখচিত্রটা কীরকম হবে সেটা কিন্তু পরীক্ষায় আসে।
এবার দেখো আমরা জানি যে এসি মানে কি, তার যে মেরু বা পোল সেটা কি সবসময় চেঞ্জ হয়। তাহলে তুমি ধরে নাও যে ফার্স্টে এই যে এসিটা আছে তার এই দিকটা প্লাস আর এই দিকটা কি মাইনাস। তাহলে দেখো যখনই উপরেরটা প্লাস আর নিচেরটা মাইনাস আছে তখন দেখো এই যে ডায়োড, সেই ডায়োডের দেখো পজিটিভটা পজিটিভ প্রান্ত আর নেগেটিভটা দেখো নেগেটিভ প্রান্তের সঙ্গে কি যুক্ত আছে। আর আমরা জানি যে ফরওয়ার্ড বায়াসে যখন কোনো একটা ডায়োড থাকে তখন তার ক্ষেত্রে এরকম হয় যে পজিটিভটা পজিটিভ আর নেগেটিভটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখানে ফরওয়ার্ড বায়াসে যেহেতু আছে তাহলে আউটপুটে কি একটা আমরা কারেন্ট পাবো। তাহলে এখানে দেখো এইটা পজিটিভ এইটা নেগেটিভ, দিয়ে তারপরে কী হয়ে যাবে দেখো এইটা নেগেটিভ হয়ে যাবে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে দেখো এইটা হলো পজিটিভ আর এইটা হলো কি নেগেটিভ, মানে এটা এই যে এটা প্লাস এটা মাইনাস, তার জন্য তুমি এই অর্ধেকটার কথা ভাবো। দেখো এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার অলরেডি আমি 3টে পার্টের ভিডিও আপলোড করে দিয়েছি, যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এইটা হলো প্লাস আর এটা কি মাইনাস, তাহলে ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে আছে। আর যখনই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন কি আউটপুটে একটা কি কারেন্ট আমরা পাবো। তাহলে দেখো এইটা যদি তোমার ইনপুট হয়, তাহলে ইনপুট আর আউটপুটটা যদি এখানে আমরা অঙ্কন করি তাহলে দেখো এইটা হচ্ছে কি আউটপুটের ক্ষেত্রে। তাহলে দেখো যখনই এইটা প্লাস এটা মাইনাস তাহলে ডায়োডটা কি হলো ফরওয়ার্ড বায়াসে হলো, তাহলে এই যে অংশ সেই অংশের জন্য দেখো এখানে আমরা আউটপুটে কি একটা কারেন্ট পাবো। ঠিক আছে, তাহলে কোনো একটা ডায়োডে যখন উপরেরটা প্লাস আর নিচেরটা মাইনাস তখন ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে থাকছে, আর ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে মানে কি তখন একটা কি আউটপুটে কারেন্ট পাওয়া যাবে। এবার দেখো পরক্ষণে এইটা নেগেটিভ হয়ে গেল এইটা পজিটিভ হয়ে গেল, তাহলে দেখো ডায়োড যেটা সেই ডায়োডটা কি রিভার্স বায়াসে চলে যাবে। আর আমরা জানি যে কোনো একটা ডায়োড যদি রিভার্স বায়াসে চলে যায় তাহলে ব্রেকডাউনের আগে কিন্তু সেখানে সেরকম কি প্রবাহ যায় না। ঠিক আছে, তাহলে দেখো রিভার্স বায়াসে মানে তুমি স্বাভাবিকভাবে ধরে নেবে যে সেখানে ডায়োডের ক্ষেত্রে যে প্রবাহ সে প্রবাহটা কি শূন্য। তাহলে যখন কোনো একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন প্রবাহটা কি একটা পজিটিভ ভ্যালু পাওয়া যাবে, আর যখন কোনো একটা ডায়োড রিভার্স বায়াসে থাকবে তাহলে তখন তুমি ধরে নেবে যে ওই ডায়োডটার ক্ষেত্রে যে প্রবাহ সেটা কত জিরো। তাহলে দেখো এখানে এই যে ডায়োড সেই ডায়োডটা কিভাবে আছে বা পিএন যে জাংশন সেই পিএন জাংশনটা কি রিভার্স বায়াসে আছে। তাহলে রিভার্স বায়াসে মানে দেখো আউটপুটে কি কোনো রকম আমি ডিসি কারেন্ট পাবো না। তাহলে ডিসি কারেন্ট যদি না পাই তাহলে এই যে নিচের টুকুর অংশ সেই নিচের টুকুর অংশে দেখো আউটপুটে কি আমরা কোনো রকম কি প্রবাহ পাচ্ছি না, তাহলে ওইটা কী হবে ফাঁকা থাকবে। তারপরে পরক্ষণে দেখো আবার এটা কি প্লাস এটা মাইনাস হয়ে গেল। তাহলে দেখো প্রথমে প্লাস উপরেরটা নিচেরটা মাইনাস, তারপরে উপরেরটা মাইনাস নিচেরটাকে প্লাস, তারপরে কি হলো আবার চেঞ্জ হলো, অর্থাৎ এইটা হয়ে গেল প্লাস এটা হলো মাইনাস। দেখো আবার কি হবে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। তাহলে ডায়োডটা যখন আবার ফরওয়ার্ড বায়াসে চলে যাবে তাহলে এই অংশটুকুর কথা ভাবো, এই অংশটুকুর জন্যে দেখো কি আবার আমরা একটা কি আউটপুটে যে ডিসি প্রবাহ সেটা পাবো। ঠিক আছে, তারপর দেখো আবার মাইনাস আবার প্লাস হলো, তাহলে আবার দেখো প্রবাহটা শূন্য, তারপরে আবার যখন এটা উপরেরটা প্লাস হবে নিচেরটা মাইনাস হবে তখন আবার কি প্রবাহ পাবো। তাহলে এইখানে দেখো এই যে আমরা আউটপুটটা পাচ্ছি সে আউটপুটের যে প্রবাহটা পাচ্ছি আমরা সেই প্রবাহের ক্ষেত্রে দেখো তরঙ্গটাকে অর্ধেক অর্ধেক দেখো কাটা কাটা। এখানে দেখো কি এই জায়গাটায় আছে এটা একটা টোটাল ফুল পাওয়া যাচ্ছে, কিন্তু এর দেখো উপরেও আছে নিচেও আছে, কিন্তু এখানে দেখো শুধুমাত্র উপরে আছে আর মাঝখানে এর যেটা নিচের সেখানে কি কাটা। তাহলে যেহেতু এখানে এই যে ওয়েভ সেই ওয়েভগুলোকে অর্ধেক অর্ধেক পাওয়া যাচ্ছে এবং এখানে দেখো যে ওয়েভের যে অভিমুখ সেই অভিমুখটা কি একই দিকে আছে এবং কি অর্ধেক আছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে হাফ ওয়েভ। ঠিক আছে, হাফ ওয়েভ রেকটিফিকেশান মানে হচ্ছে অর্ধ তরঙ্গটাকে কী করছে আমরা একমুখীকরণ করছি, অর্থাৎ দেখো একই দিকে কি তখন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা মনে রাখবে এই যে আমরা অর্ধ তরঙ্গ যে একমুখীকরণ আমরা পেলাম দেখো এখানে একটা অংশ এখানে একটা অংশ, এই যে অংশগুলো পাওয়া যাচ্ছে এই অংশগুলোকে তোমার বলা হয় কি রিপিল। এটা একটু ভালো করে মাথায় রাখবে, রিপিল যদি তোমাকে বলে যে রিপিল কাকে বলে তাহলে তখন এটা ভালো করে মাথায় রাখবে RIPPLE, তাহলে এটাকে বলা হচ্ছে কি রিপিল। এখানে দেখো এই একটা হচ্ছে কি রিপিল, এটা পাওয়া যাবে এরকম।
তাহলে দেখো এখানে এই আউটপুটের রিপিল সংখ্যা মানে পজিটিভ দিকে রিপিল সংখ্যা মানে আউটপুটে যেটা আমরা পাচ্ছি আউটপুটের রিপিল সংখ্যা আর ইনপুটের পজিটিভ দিকে যে রিপিল সংখ্যা সেগুলো কীভাবে সমান হবে। দেখো এর পজিটিভ দিকে রিপিল কটা এই একটা আর এর ক্ষেত্রে কটা এসে দেখো দুটোই আছে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে কোনো একটা পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে যদি আমরা একটা এসির সঙ্গে যুক্ত করি যেরকম একটা সার্কিট ডায়াগ্রাম করি তাহলে আমরা কি পাবো, ওই আউটপুটে যে কারেন্টটা পাবো বা আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটা কি হবে তোমার হাফ ওয়েভ হয়ে যাবে, অর্থাৎ এবং অর্ধ যে তরঙ্গ সে অর্ধ তরঙ্গটা কি হবে একমুখী হবে। তাহলে এই অর্ধ তরঙ্গ একমুখীকরণ করতে ডায়োডকে তোমার ব্যবহার করা হয়। এবং এখানে তুমি এটা বলতে পারো দেখো এটা এসি আর এখানে এর উপরের দিকে সবসময় কি তোমার পজিটিভ হচ্ছে আর নিচের দিকে সবসময় কী হবে নেগেটিভ হবে, অর্থাৎ দেখো এসি থেকে ডিসিতে কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে এই যে কন্ডিশন মানে সার্কিট ডায়াগ্রাম এবং এর যে লেখচিত্র সেই লেখচিত্রগুলো কিন্তু একটু ভালো করে দেখবে তোমরা। তো এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশান। অর্থাৎ আগেরটা ছিল দেখো তরঙ্গগুলোকে অর্ধেক অর্ধেক কাটা এবং আমরা এইবার দেখব যে ওই কাটা কাটা না থেকে পুরোটাই হবে এবং টোটালটার অভিমুখী উপরের দিকে হবে সবগুলা। তাহলে এর ক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম কীরকম হবে এবং এর ক্ষেত্রে যে গ্রাফ সেই গ্রাফটা কীরকম হবে এবার আমরা ভালো করে দেখব। তাহলে এখানে দেখো সার্কিট ডায়াগ্রামটা তোমার এরকম করে অঙ্কন করবে। এখানে একটা এসি সোর্স থাকলো, এখানে একটা এরকম থাকে, এটাকে তোমার বলা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার কি এটা তোমাদের ওই এসিতে ছিল অল্টারনেটিভ কারেন্টের চ্যাপ্টারতে, কিন্তু এটা যেহেতু সিলেবাসের মধ্যে থেকে বাদ দিয়েছে ওই জন্য আমি কন্টিনিউ করিনি। যাই হোক এটা মনে রাখবে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি এসি একটা সোর্স আর এখানে এটা হচ্ছে একটা ট্রান্সফরমার আর এখানে এই জায়গাটায় একটা ডায়োড লাগানো থাকে আর এখানেও কি হয় একটা ডায়োড লাগানো থাকে, একটা ডায়োড এটা তোমার এর সঙ্গে যুক্ত থাকলো আর এখানে কি একটা থাকলো। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে তোমার সার্কিট ডায়াগ্রাম। তাহলে ভালো করে দেখো এখানে এই যে ডায়োড এটা এর এটা পি এটা এন এর এটা পি এটা এন আর এইখানে এই জায়গাটায় কি করা হয় এর মধ্যে আউটপুটটাকে মেজার করা হয়। আউটপুটটা কিসে হয় ডিসিতে হয়। বুঝা গেল? তাহলে এর ক্ষেত্রে কিভাবে ফুল ওয়েভ রেকটিফিকেশান হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে এইটা দেওয়া মানে যে এর সঙ্গে টাচ করবে না। ক্লিয়ার? এবার এখানে এর ক্ষেত্রে আমরা ইনপুট এবং আউটপুটের যে লেখচিত্র সেই লেখচিত্রটা দেখব। দেখো এখানে ইনপুট যেটা এটা হচ্ছে তোমার ইনপুট, ইনপুটটা কিসের মতো হবে সাইন ধর্মী হবে। ওকে, যেভাবে টেনে দাও সমান করে টানতে হবে কিন্তু। তাহলে এইখানে জাস্ট এই লেখচিত্র এবং সার্কিট ডায়াগ্রাম এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো তুমি এই যে ডায়োড এটাকে তুমি ধরে নাও কি D1 আর এই ডায়োডটাকে তুমি ধরে নাও কত D2। ঠিক আছে, এইবার তুমি ধরে নাও কোনো এক মুহূর্তে এসি কারেন্টের এটা প্লাস হয়ে গেল এটা কি মাইনাস হয়ে গেল। তাহলে যখনই এটা প্লাস আর এটা মাইনাস হয়ে যাবে তাহলে তখন দেখো এই যে ডায়োডটা অর্থাৎ D1 যে ডায়োড সেই D1 ডায়োডটা দেখো পজিটিভটা পজিটিভের সঙ্গে আর নেগেটিভটা কার সঙ্গে যুক্ত আছে নেগেটিভের সঙ্গে যুক্ত আছে। তাহলে দেখো D1 যে ডায়োড সেটা কি হবে তোমার ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াসে থাকবে আর D2 যে ডায়োড সেটা কি হবে দেখো রিভার্স বায়াসে থাকবে। তাহলে এখানে দেখো দুটো ডায়োডের মধ্যে একটাতে আমরা ভাবতে পারি যে কোনো কারেন্ট যাচ্ছে না আর একটাতে কি কারেন্ট যাচ্ছে। তাহলে দেখো যখনই এটা প্লাস এটা মাইনাস তখন আমরা এইটুকু ভাবলাম। ক্লিয়ার? তাহলে দেখো এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস এটা কি হলো রিভার্স বায়াস। তাহলে এই ডায়োডের জন্য কারেন্ট জিরো কিন্তু এই ডায়োডের জন্য কি একটা কারেন্ট পাওয়া যাবে। তাহলে তখন কি হবে আউটপুটে কি একটা আমরা কারেন্ট পাবো। তাহলে দেখো এবার যদি আমরা আউটপুটের ক্ষেত্রে এটা অঙ্কন করি তাহলে কি হবে এটা হচ্ছে তোমার আউটপুট আর এটা হচ্ছে এই বরাবর আমরা কি নিয়েছি সময় নিয়েছি। তাহলে ওই বরাবর সময় আর ওই বরাবর ধরো তুমি ভোল্টেজটা নাও বা প্রবাহ যাই নাও। তাহলে এটাকে তুমি ধরে নাও বিভব প্রভেদই নাও, বিভব প্রভেদ। ঠিক আছে,
তাহলে এই বরাবর আউটপুটের ক্ষেত্রে কি এই বরাবর টাইমটা নিলাম। এইবার দেখো এইটার জন্য এখানে কি একটা আমরা আউটপুটে ডিসি ভোল্টেজ পাবো। ক্লিয়ার? এবার দেখো পরক্ষণে কি হবে, আবার এইটা মাইনাস হয়ে গেল, এইটা প্লাস হয়ে গেল। তাহলে দেখো উপরে যে D1 ডায়োড সেটা কি হবে, তোমার রিভার্স বায়াসে চলে গেল। আর নিচের যে ডায়োড, সেই নিচের ডায়োডটা কি হবে, তোমার আবার কি হলো, ফরওয়ার্ড বায়াসে চলে আসলো। তাহলে দেখো উপরের ডায়োডের জন্য প্রবাহ কত, 0, কিন্তু এই ডায়োডের জন্য কি হবে, একটা প্রবাহ পাওয়া যাবে। তাহলে দেখো আউটপুটে যখন এইটা প্লাস এইটা মাইনাস, তখন এই ডায়োডের জন্য একটা কি ভোল্টেজ বা প্রবাহ পেয়েছিলাম। আর যখন এইটা মাইনাস এইটা প্লাস হয়ে গেল, তখন এই ডায়োডের জন্য একটা প্রবাহ বা তার জন্য কি একটা ডিসি আউটপুট ভোল্টেজ কি পাওয়া যাবে। তাহলে কিন্তু এখানে দেখো এটা আগের ক্ষেত্রেও প্লাস ছিল, এটা মাইনাস, এখনও কী হবে দেখো এর ক্ষেত্রে উপরেরটা প্লাস আর নিচেরটা কী হবে, তোমার মাইনাস হবে। অর্থাৎ আউটপুটের যে অভিমুখ, সেই অভিমুখটা সবসময় কী হবে, একই দিকে হবে। অর্থাৎ এখানে দেখো এর জন্যও কি একটা এরকম আমরা ভোল্টেজ পেলাম। ঠিক আছে? এইবার দেখো যে পরক্ষণে আবার ধরো চেঞ্জ হয়ে গেল, এইটা হয়ে গেল তোমার আবার প্লাস, এটা মাইনাস। তখন কি হবে, আবার ওর যে ডায়োডের ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের ডিরেকশনটা চেঞ্জ, মানে এইটা তখন কী হয়ে যাবে, ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, এইটা তখন কী হয়ে যাবে, আবার রিভার্স বায়াস হয়ে যাবে। তাহলে তখন এর জন্য দেখো কি আবার আমরা এখানে একটা প্রবাহ পাবো। আবার যখন আবার চেঞ্জ হবে, তখন আবার তার জন্য একটা আমরা ভোল্টেজ পাবো বা প্রবাহ পাবো। তাহলে এখানে দেখো যে ওয়েভ, ওয়েভটা দেখো কি পূর্ণ হয়ে গেছে এবং সবার যে অভিমুখ, সে অভিমুখ কি একই দিকে আছে। ওই জন্য এটাকে তোমার বলা হচ্ছে কি ফুল ওয়েভ রেকটিফিকেশান। তাহলে যদি তোমাকে বলে যে ডায়োডকে কিভাবে হাফ ওয়েভ রেকটিফিকেশান এবং বা হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার হিসেবে কিভাবে ব্যবহার করা হয়, তার বর্তনী চিত্র এবং লেখচিত্রের সাহায্যে কি প্রকাশ করো। তাহলে এইটা হচ্ছে তোমার সার্কিট ডায়াগ্রাম, আর এটা হচ্ছে তার যে গ্রাফিক্যাল ডায়াগ্রাম বা গ্রাফ। এই গ্রাফ আর এবং এই সার্কিট ডায়াগ্রাম, এই দুটো কি ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে? এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার জেনার ডায়োড। ঠিক আছে? এর আগে আমরা যে কোনো একটা পিএন ডায়োড বা পিএন জাংশন দেখলাম। সেই পিএন জাংশনের ক্ষেত্রে দেখো জেনার ডায়োড হচ্ছে একটা পিএন জাংশনই ডায়োড, কিন্তু এমনি সাধারণ ডায়োডের সঙ্গে এর একটু কি ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এমনি সাধারণ ডায়োডের তুলনায় এই জেনার ডায়োডের যে ডোপিং, সেই ডোপিংয়ের মাত্রাটা কি করা হয়, একটু বেশি করা হয়। ঠিক আছে? এবং এটার যে বর্তনী চিত্র, সেটাও ভালো করে মাথায় রাখবে। দেখো এমনি সাধারণ যে ডায়োড, সে ডায়োডের যে বর্তনী চিত্র এটা এরকম, আর জেনার ডায়োডের ক্ষেত্রে তোমার যে বর্তনী চিত্র সেটা হচ্ছে তোমার এরকম টাইপের। এরকম থাকলো, একটা এইদিকে দিয়ে দিলে, একটা এইদিকে দিয়ে দিলে, তাহলে এইটা কি হয়ে গেল, এটা হচ্ছে তোমার জেনার ডায়োড। দেখো জেনার ডায়োড হচ্ছে একটা পিএন জাংশন ডায়োড, যার ক্ষেত্রে পি এবং এন অংশের যে ডোপিং, সেই ডোপিংয়ের মাত্রাটাকে এমনি সাধারণ ডায়োডের তুলনায় কি বেশি করা থাকে। ঠিক আছে? তাহলে এইটা ভালো করে মাথায় রাখবে যে যদি বলে জেনার ডায়োড কাকে বলে, তাহলে এরকম বলবে যে জেনার ডায়োড হচ্ছে একটা বিশেষ ধরনের ডায়োড, যার ক্ষেত্রে পি এবং এন অংশের যে ডোপিং, সেটা এমনি সাধারণ ডায়োডের তুলনায় কি একটু বেশি করে রাখা হয়। ঠিক আছে? এইবার এখানে দেখো আমরা দেখেছি যে কোনো একটা ডায়োডকে যখন আমরা বায়াসিং করি, সম্মুখ বায়াস বা বিপরীত বায়াস, সেখানে নিঃশেষিত অঞ্চলের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখেছি। এবার তুমি ধরে নাও যে একটা জেনার ডায়োড, তাকে রিভার্স বায়াসে রাখলে, তাহলে রিভার্স বায়াস দেখো পজিটিভটা নেগেটিভ আর নেগেটিভটা কি পজিটিভের সঙ্গে যুক্ত আছে। এইবার যখনই তোমার একটা জেনার ডায়োডকে রিভার্স বায়াসে রাখা হয়, তাহলে তখন কি হয় দেখো এমনি এই জেনার ডায়োডের ক্ষেত্রে এইদিকে যদি পি থাকে আর এইদিকে এন, দেখো আমরা জানি এই ডায়োড মানে কি একটা অর্ধপরিবাহী কেলাসের একদিকে পি একদিকে এন কি ডোপিং করা হয়। অর্থাৎ এইদিকে দেখো কি থাকে, প্লাস থাকে, আর এটা যদি পি হয় আর এদিকে কি মাইনাস থাকে, দিয়ে মাঝখানে কি একটা দেখো ডিপ্লেশন যে রিজিয়ান, সেই ডিপ্লেশন রিজিয়ান কি সঙ্গে সঙ্গে তৈরি হয়। এইবার যখনই তোমার জেনার ডায়োডের ক্ষেত্রে
দেখো জেনার ডায়োডের ক্ষেত্রে এরকম, কিন্তু ডোপিংয়ের মাত্রাটা কি বেশি হয়। এবার যেহেতু জেনার ডায়োডের ক্ষেত্রে তোমার ডোপিংয়ের মাত্রাটা অনেক বেশি, ওই জন্য এখানে এই জেনার ডায়োডের ক্ষেত্রে যে ডিপ্লেশন রিজিয়ান তার যে বেদ, সে বেদটা কি অনেক কম হয়। তাহলে এটা একটু ভালো করে মাথায় রাখবে যে জেনার ডায়োডের ক্ষেত্রে ডিপ্লেশন রিজিয়ান যেটা, সেটা এমনি সাধারণ যে ডায়োড তার তুলনায় কি অনেকটা সরু হয়। তাহলে এটা ভালো করে মাথায় রেখে কোশ্চেনে দিয়ে দিতে পারে যে একটা সাধারণ ডায়োড আর জেনার ডায়োডের যে ডিপ্লেশন রিজিয়ান, এর মধ্যে কার বেদ বেশি কার বেদ কি কম। তাহলে মনে রাখবে যে জেনার ডায়োডের ক্ষেত্রে ডিপ্লেশন রিজিয়ানের বেদটা কী হবে, কম হবে, আর এমনি সাধারণ যে ডায়োড তার ক্ষেত্রে কী হবে, বেশি হবে। এবার যখনই তুমি এখানে রিভার্স বায়াসটা অ্যাপ্লাই করবে তখন কি হবে, ওখানে দেখো এর ভিতরে এই যে পি অংশ, সেই পি অংশে কি আছে দেখো, অল্প পরিমাণে নেগেটিভ চার্জ আছে, আর এন অংশে অল্প পরিমাণে কি আছে, পজিটিভ চার্জ আছে। তাহলে দেখো জেনার ডায়োডের ক্ষেত্রে যদি আমরা এটা অঙ্কন করি, তাহলে তুমি ধরে নাও এটা একটা জেনার ডায়োড, এর ক্ষেত্রে ডোপিংয়ের মাত্রাটা কি অনেকটা বেশি করা আছে। তাহলে দেখো মাঝে মধ্যে দুই একটা আমি কি নেগেটিভ চার্জ দিয়ে দিচ্ছি। ফার্স্টে পজিটিভ, তুমি ধরে নাও এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, এরকম ধরো অল্প পরিমাণে আছে, আর এই যে নেগেটিভ, সেই নেগেটিভের দিকে কয়েকটা আমি পজিটিভ চার্জ এঁকে দিলাম। এবার একে কি করা হয়েছে, রিভার্স বায়াসে অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ এটা নেগেটিভ আর এটা পজিটিভে রাখা হয়েছে, ভালো করে দেখবে। এবার দেখো যেহেতু এর যে ডিপ্লেশন রিজিয়ান, সেই ডিপ্লেশন রিজিয়ানটা কি দেখো অনেক ছোট, তাহলে জেনার ডায়োডের ডোপিংয়ের যে মাত্রা, সে মাত্রা সাধারণ ডায়োডের তুলনায় কি অনেক বেশি করা হয়। এবার দেখো এখানে এই যে রিভার্স বায়াস ভোল্টেজ, সেই রিভার্স বায়াস ভোল্টেজটা যদি ধরো আমরা বেশি করি, তাহলে দেখো রিভার্স বায়াস ভোল্টেজটা যখন আমরা বেশি করব, দেখো এই যে এনটা আছে, সেই এনটা এই পি অংশের যে সংখ্যালঘু বাহক হিসেবে যে ইলেকট্রন, নেগেটিভ চার্জ বা ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোকে কি করবে, ধাক্কা দেবে, আর এই ইলেকট্রনগুলো এসে তখন এই যে ডিপ্লেশন রিজিয়ান, সেই ডিপ্লেশন রিজিয়ানে কি অ্যাটাক করবে। আর এই দিকে থেকে কি এই যে পজিটিভ চার্জ, দেখো এইদিকে কি এটা প্লাস, আর এখানে যে সংখ্যা লঘু বাহক হিসেবে যে পজিটিভ আছে, সেই পজিটিভগুলোকে কী করবে, ডিপ্লেশন রিজিয়নে গিয়ে অ্যাটাক করবে। এবার এই যে সংখ্যালঘু বাহক, সে ডিপ্লেশন রিজিয়নে গিয়ে সে ডিপ্লেশন রিজিয়নে যে ইলেকট্রন হোল যুগ্ম আছে, সে জায়গাটাকে কী করে দেবে, ভেঙে দেবে। এবার যখনই ডিপ্লেশন রিজিয়নের একটা ইলেকট্রন হোল যুগ্মটা ভেঙে গেল, তারও কী হবে, প্রচণ্ড ভেলোসিটি থাকবে। এবার সেও তখন কি করবে, সামনের দিকে আরও ইলেকট্রন যে হোল যুগ্ম আছে তাকে কি করবে, ভাঙবে, দিয়ে একটা সময় কী হয়ে যাবে, এই টোটাল যে ডিপ্লেশন রিজিয়ন সেটাকে ভেঙে গিয়ে হঠাৎ করে প্রচুর পরিমাণে কি কারেন্ট যাবে। আর যে ভোল্টেজে এই যে ডিপ্লেশন রিজিয়ন, সেটা কি যে বিপরীত বায়াস ভোল্টেজের জন্যে টোটাল ডিপ্লেশন রিজিয়নটা কি হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, সেই ডিপ্লেশন রিজিয়নটাকে বলা হবে কি জেনার ব্রেকডাউন ভোল্টেজ। আর এই যে ডিপ্লেশন রিজিয়নটা আস্তে আস্তে ভাঙছে, এই ভাঙাটাকে তোমার বলা হবে কি জেনার ব্রেকডাউন। ঠিক আছে, তাহলে এখানে তোমার এই কোশ্চেনটা খুব আসে যে জেনার ব্রেকডাউন কাকে বলে। তাহলে জেনার ব্রেকডাউন হচ্ছে যে এই বইয়ে দেখবে সুন্দর করে ডেফিনেশনটা দেওয়া আছে, আমি দেখো এখানে কিছুই লেখা নেই, ডেফিনেশন লেখার কোনো দরকার নাই, জাস্ট তোমরা মনোযোগ দিয়ে শুনবে, দিয়ে তারপরে বইয়ে কি তোমরা ডেফিনেশনটা দেখবে, ব্যাপারটা বুঝলে তখন তুমি লিখতে পারবে। তাহলে দেখো যদি তোমাকে বলে জেনার ব্রেকডাউন কাকে বলে, তাহলে যে কোনো একটা জেনার ডায়োডকে যদি বিপরীত বায়াসে রাখা হয়, তাহলে আর ওখানে যে সংখ্যালঘু বাহক হিসেবে যে বিপরীত ধর্মী যে আধানগুলো থাকছে, অর্থাৎ পজিটিভ অংশে নেগেটিভ চার্জ আর নেগেটিভ অংশে পজিটিভ চার্জ, সেই বিপরীত ধর্মী আধানগুলোর ভেলোসিটি যদি বেশি হয়, তাহলে তখন সেটা ওই ডিপ্লেশন রিজিয়নের ইলেকট্রন যে হোল যুগ্ম, সেটা কি করবে, ভাঙবে, দিয়ে একটা পার্টিকুলার ভোল্টেজের ক্ষেত্রে টোটাল ডিপ্লেশন রিজিয়নটাকে ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ডিপ্লেশন রিজিয়নের ভাঙার যে ঘটনা, সে ঘটনাটাকে বলা হচ্ছে কি জেনার ব্রেকডাউন। মানে এটা যদি তোমার জেনার ডায়োডের ক্ষেত্রে হয়, তাহলে সেটাকে বলা হয় কি জেনার ব্রেকডাউন, আর এটা যদি এমনি সাধারণ ডায়োডের ক্ষেত্রে হয়, তাহলে তখন সেটাকে বলা হচ্ছে কি অ্যাভালান্স ব্রেকডাউন। ঠিক আছে, আর যে ব্রেকডাউন ভোল্টেজে ভাঙছে সেটাকে বলা হচ্ছে কি ব্রেকডাউন ভোল্টেজ। তো
তবে এমনি অ্যাভারেজ ব্রেকডাউন অর্থাৎ সাধারণ ডায়োডের তুলনায় জেনার ডায়োডের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজটা কি অনেক কম। কেন? যেহেতু দেখো এখানে জেনার ডায়োডের ডোপিংয়ের যে মাত্রা সেটা সাধারণ ডায়োডের তুলনায় কি অনেক বেশি। তাহলে যেহেতু এখানে তোমার ডোপিংয়ের মাত্রাটা অনেক বেশি, তাহলে ডিপ্লেশন রিজিয়নটা কি অনেক সরু। তাহলে ডিপ্লেশন রিজিয়নটা সরু হওয়ার জন্যে দেখা যাচ্ছে এই যে বিপরীতমুখী বা সংখ্যালঘু যে বাহক, এই বিপরীত বায়াসে রাখলে সহজেই ওই ডিপ্লেশন রিজিয়নটাকে কি ভেঙে দিতে পারে। ঠিক আছে, তাহলে ডিপ্লেশন রিজিয়নটা ভেঙে গেলে তখন কি ব্রেকডাউন শুরু হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এবার সাধারণ ডায়োডের ক্ষেত্রে কি যেহেতু ডোপিংয়ের মাত্রা কি অনেক কম, তাহলে ওর ক্ষেত্রে ডিপ্লেশন রিজিয়নটা কি অনেক মোটা হবে। তাহলে ওখানে ভাঙতে গেলে অনেক বেশি পরিমাণে জেনার ডায়োডের তুলনায় ব্রেকডাউন ভোল্টেজ গিয়ে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে জেনার ডায়োড তার বর্তনী চিত্র, জেনার ব্রেকডাউন কাকে বলে, ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলে, এটা ভালো করে মাথায় রাখবে। এরপরে এই যে জেনার ডায়োড, সেই ডায়োডের কি আমরা ব্যবহার দেখব। তবে জাস্ট এখানে তোমরা এটা মনে রাখবে যে জেনার ডায়োডকে তোমার ভোল্টেজ রেগুলেটর হিসেবে কি ব্যবহার করা হয়। দেখো এরপরে আরও অনেকটা জেনার ডায়োডের যে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার সেটা পরে আলোচনা করব। যদি এটা তোমাদের সিলেবাসে এইচএসের সিলেবাসে জাস্ট ছবি আঁকাটা আছে, অত ডিটেলস নেই। তবে কয়েকটা স্পেশাল টাইপের ডায়োড, সেই ডায়োড সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কি জেনার ডায়োড হলো, জেনার ডায়োড একটা স্পেশাল টাইপের ডায়োড যাতে ডোপিংয়ের মাত্রা অনেক বেশি থাকে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এলইডি বা লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো লাইট এমিটিং ডায়োড হচ্ছে এটাও একটা স্পেশাল টাইপের ডায়োড। ঠিক আছে, এটা কিভাবে হয়, যে কোনো একটা অর্ধপরিবাহী ডায়োডকে যদি সম্মুখ বায়াসে রাখা হয় তাহলে ওই যে ডায়োড থেকে তোমার আলো নিঃসৃত হয় সেটাকে তোমার বলা হচ্ছে কি লাইট এমিটিং ডায়োড। এর বর্তনী চিত্রটা মনে রাখবে ভালো করে। বর্তনী চিত্র হচ্ছে তোমার এরকম একটা ডায়োড থাকলো, এখানে এরকমভাবে কি আলো যেহেতু বেরোয় ওই জন্য এরকমভাবে কি একটা চিহ্ন দেওয়া হয়। তাহলে এটা কি এলইডি। ঠিক আছে, অর্থাৎ লাইট কী করছে, এমিট করছে। এবার আমরা দেখব লাইট সে কিভাবে এমিট করে। আর আরেকটা মনে রাখবে, সাধারণত যে অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম এই ধরনের যে সেমিকন্ডাক্টর সেগুলোকে, অর্থাৎ পিওর যে সেমিকন্ডাক্টর সেইগুলোকে কি তোমার ওই এলইডি হিসেবে কি ব্যবহার করা হয় নাকি কাদের ব্যবহার করা হয়, তোমার এরকম গ্যালিয়াম ফসফাইড, তারপরে গ্যালিয়াম আর্সেনাইড, তারপরে সিলিকন কার্বাইড, এইগুলোকে কি ফটো ডায়োড হিসেবে কি এই এলইডি হিসেবে কি ব্যবহার করা হয়। বোঝা গেল? দেখো গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, সিলিকন কার্বাইড এই টাইপের পদার্থ এই ফটো লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে কি করা হয়, ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় তার আগে আমরা দেখব যে কিভাবে লাইট এমিট করছে একটা লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে। দেখো এখানে এই যে লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে তোমার এটাকে কিভাবে রাখা হয়, ফরওয়ার্ড বায়াসে রাখা হয়। তাহলে তুমি ধরে নাও এটা কি পি আর এটা হচ্ছে কি এন, তাহলে এটাকে কি আমরা ফরওয়ার্ড বায়াসে রাখছি। তাহলে দেখো যখনই এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখা হবে, এখানে এই যে ডিপ্লেশন রিজিয়নটা আছে সেই ডিপ্লেশন রিজিয়নটা আমরা জানি কি সঙ্গে সঙ্গে কি তৈরি হয়ে যায়। এবার যখনই ধরো ফরওয়ার্ড বায়াসে আমরা এখানে রাখছি তখন এই স্পেশাল টাইপের এইসব পদার্থগুলো দিয়ে যে ডায়োডটা তৈরি করা হচ্ছে তার ক্ষেত্রে কি হয়, ওই কিছু পরিমাণে এক্সট্রা আরও ইলেকট্রন এবং হোল যুগ্ম পরস্পরকে যুক্ত হয়। ঠিক আছে, এবার যেহেতু দেখো এরা ফরওয়ার্ড বায়াসে আছে তাহলে এখানে দেখো পজিটিভ চার্জগুলো কি এই পজিটিভটা ঠেলে আর এখানে এই নেগেটিভ চার্জগুলোকে নেগেটিভ দিকে এইদিকে ঠেলে। এবার এখানে এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ প্রচণ্ড কি তখন ভেলোসিটি নিয়ে বা ইলেকট্রন এবং হোল প্রচণ্ড ভেলোসিটি নিয়ে একে অপরের সঙ্গে কি যুক্ত হবে। আর যেহেতু এই হোল এবং ইলেকট্রনের ভেলোসিটি কি মোটামুটি বেশি থাকে তাহলে যখন যুক্ত হয় সে যুক্ত হওয়ার সময় একটা কি সংঘর্ষ ঘটে, সেই সংঘর্ষের ফলে কিছুটা কি বিকিরণ তখন কি নির্গত হয়। ওই বিকিরণ যেহেতু নির্গত হচ্ছে সেই বিকিরণটাই হচ্ছে কি তোমার আলো। বুঝে গেল? তাহলে যেহেতু এখানে লাইট এমিট করছে ওই জন্য এটাকে বলা হচ্ছে কি
লাইট এমিটিং ডায়োড। তাহলে কেন লাইট এমিট করছে? যখনই এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখবো এক্সট্রা কিছু ইলেকট্রন হোল যুগ্ম পরস্পর কী হবে, মিলিত হবে। এবার ও দেখো কি একটা গতিবেগ নিয়ে যাচ্ছে, মানে কি একটা ভরবেগ নিয়ে যাচ্ছে, আর যখনই ভরবেগ নিয়ে ওরা যাবে তখন কিছু পরিমাণে ওখানে এনার্জি কী হবে, লস হবে। আর সেই এনার্জিটাই কী হবে, তোমার বিকিরণ হিসেবে বা আলো হিসেবে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে তখন কি নির্গত হবে। ঠিক আছে, এইবার ধরো কোন ধরনের ডায়োড থেকে বা কি দিয়ে তৈরি করছি, অর্থাৎ কোন ধরনের ডায়োড থেকে কি ধরনের আলো নিঃসৃত হবে সেটা কিন্তু আমরা কি দিয়ে তৈরি করেছি তার উপর ডিপেন্ড করবে। যেমন ধরো সিলিকন কার্বাইড যদি হয় তাহলে তার ক্ষেত্রে যে আলোটা নির্গত হয় সেটা কত, হলুদ। তারপরে গ্যালিয়াম ফসফাইড যদি হয় তাহলে গ্যালিয়াম ফসফাইডের ক্ষেত্রে তোমার এটা যেটা নির্গত হয় আলো, এই সবুজ টাইপের আলো নির্গত হয়। ঠিক আছে, এটা কীরকম টাইপের আলো নির্গত হয়, সবুজ টাইপের আলো নির্গত হয়। আর গ্যালিয়াম আর্সেনাইড যেটা হয় সেটা ইউভি মানে অবলোহিত যে রশ্মি, সে অবলোহিত রশ্মি তখন কি নির্গত হয়। তাহলে দেখো জেনার ডায়োড একটা স্পেশাল টাইপের ডায়োড, তারপরে এখানে তোমার লাইট এমিটিং ডায়োড, সে লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রেও তোমার এটা হচ্ছে একটা কি স্পেশাল টাইপের ডায়োড যেটার ক্ষেত্রে কি লাইট এমিট করে। এবং এখানে দেখো যেহেতু এই ডায়োডটাকে কি আমরা ফরওয়ার্ড বায়াসে রেখেছি, তাহলে দেখো এমনি সাধারণ ডায়োডের ক্ষেত্রে আমরা জানি ফরওয়ার্ড বায়াসের লেখচিত্র কীরকম হয়, এরকম টাইপের হয়। তবে লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে লেখচিত্রের প্রকৃতিটা এরকমই হয়, কিন্তু এটা কি একটু এর তুলনায় কি সাধারণ ডায়োডের তুলনায় কি নিচ দিয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা ভালো করে মনে রাখবে যে লাইট এমিটিং ডায়োড কাকে বলে। লাইট এমিটিং ডায়োডের সার্কিট সিম্বল, লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে যে অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখো সে বৈশিষ্ট্য লেখোটা অঙ্কন করতে বলে, আর কোন ধরনের ডায়োড থেকে কি ধরনের আলো নিঃসৃত হবে। আরেকটা এখান থেকে কোশ্চেন আসে, এই লাইট এমিটিং ডায়োড হিসেবে আমরা সিলিকন জার্মেনিয়ামকে কেন ব্যবহার করছি না, তাহলে এই কোশ্চেনটা কিন্তু আসে। তাহলে দেখো এটা মাথায় রাখবে যে সিলিকন জার্মেনিয়ামকে কেন লাইট এমিটিং ডায়োডকে ব্যবহার করা হয় না, তার কারণ হচ্ছে দেখো এখানে এই যে ইলেকট্রন হোল যুগ্ম পুনর্মিলন হচ্ছে, অর্থাৎ এক্সট্রা পরিমাণ ইলেকট্রন হোল যুগ্ম মিলিত হচ্ছে, ওখান থেকে যে শক্তিটা বিকিরণ হচ্ছে যেহেতু ভরবেগ নিয়ে যাচ্ছে তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি কি হারাচ্ছে। ওই যে শর্ত, সেই শর্তটা তোমার সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে কি হয় না। কারণ যদি ধরো সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে হতো তাহলে এমনি সাধারণ ডায়োডের ক্ষেত্রে যখন আমরা ফরওয়ার্ড বায়াসে রেখেছিলাম সেখানেই কী হতো, লাইট এমিট করতো। কিন্তু আমরা দেখেছি যে সিলিকন বা জার্মেনিয়ামের যে ডায়োড সেই ডায়োড বা সাধারণ পিএন যে ডায়োড সেখানে কোনো রকম কি আলো নিঃসৃত হয় না। কেন? কারণ ওখানে ইলেকট্রন হোল যুগ্ম যখন মিলিত হচ্ছে তখন কোনো রকম কি শক্তি বিকিরণ হয় না। ওই জন্য সিলিকন জার্মেনিয়ামকে তোমার লাইট এমিটিং ডায়োড হিসেবে কি ব্যবহার করা হয় না। ক্লিয়ার? তাহলে এত দূর পর্যন্ত ভালো করে দেখবে তোমরা।